অর্থনীতির প্রধান বাহন টাকা। এই টাকা তৈরি করতেও প্রয়োজন টাকা। মানুষের হাতে হাতে ঘুরে কাগজে তৈরি এ পণ্যটি। ব্যবহারকারীদের ইচ্ছা বা অনিচ্ছায় টাকা ছেড়ে পড়ে কিংবা রং পরিবর্তন করে, ফলে একসময় তা ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। তখন বাংলাদেশ ব্যাংক সেসব টাকা পুড়িয়ে ফেলে। এরপর নতুন করে সে টাকা ছাপতে সরকারকে খরচ করতে হয় মোটা অঙ্কের টাকা। বাংলাদেশ ব্যাংকের হিসেবে 1 টাকার একটি কয়েন তৈরি করতে 95 পয়সা খরচ হয়। 2 টাকা কয়েনে 1 টাকা 20 পয়সা খরচ হয়। আর 5 টাকার একটি কয়েন তৈরিতে খরচ পড়ে 1 টাকা 95 পয়সা। কয়েনের মান বেশি হলে সে তুলনায় খরচ অনেক কম পড়ে। বাজারে প্রচলিত সবচেয়ে বড় নোট 1000 টাকা। এই মূল্যমানের একটি নোট ছাপাতে প্রায় 7 টাকা খরচ হয়। 500 টাকার নোট ছাপাতে খরচ পড়ে 6 টাকার মতো। 100 টাকার নোট ছাপাতে খরচ পড়ে 4.5 টাকা। এছাড়া 50 টাকা ও 20 টাকার একটি নোট ছাপাতে 2.5 টাকা, 10 টাকার নোট ছাপাতে 2 টাকা 20 পয়সা এবং 5 টাকার নোট ছাপাতে খরচ হয় 2 টাকার মতো। আর আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সবচেয়ে ছোট কাগজের নোটে পরিণত হওয়া 2 টাকার নোট ছাপানোতে খরচ পড়ে 1.5 টাকা। কাগজের নোটগুলো বাংলাদেশ ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান টাকশাল বা দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ লিমিটেড থেকে ছাপানো হয়। এই টাকশাল গাজীপুরে অবস্থিত। তবে নোট ছাপানোর যাবতীয় উপকরণ, কাগজ, কালি, রং, নিরাপত্তা সুতা ইত্যাদি বিদেশ থেকে আমদানি করা হয়। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা জানান, ব্যবহারকারীদের ইচ্ছা বা অনিচ্ছায় টাকা ছেড়ে পড়ে কিংবা রং পরিবর্তন করে, ফলে একসময় তা ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। তখন বাংলাদেশ ব্যাংক সেসব টাকা পুড়িয়ে ফেলে। এরপরে নতুন করে সে টাকা ছাপতে সরকারকে খরচ করতে হয় মোটা অঙ্কের টাকা। বিশ্বের অন্যান্য দেশের মূল্যবান মুদ্রার বান্ডিলে পিন কিংবা সুতা লাগানো হয় না, কিন্তু বাংলাদেশে প্রতিনিয়ত এই পদ্ধতি অবলম্বন করায় রাষ্ট্রের অনেক টাকা গচ্ছা যাচ্ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক জিয়াউদ্দিন আহমেদ বলেন, প্রতি বছরই টাকা তৈরিতে খরচ বাড়ছে। এর অধিকাংশ কাঁচামালই আমদানি করতে হয়। কাঁচামালের দাম বাড়ায় উৎপাদন খরচ বেড়ে যায়। একই সঙ্গে অন্যান্য খরচও বাড়ছে। তিনি আরও বলেন, মানুষের অসচেতনতার কারণে অপচয় হচ্ছে দেশের কোটি কোটি টাকা। বহনকারীরা একটু সচেতন হলেও আমাদের অনেক টাকা বেঁচে যায়। চলুন এবার জেনে নেওয়া যাক, কোন দেশের সরকার কেন চাইলেও ইচ্ছামতো কেন টাকা ছাপানো যায় না, কি বা তার রহস্য। টাকা, যা ছাড়া জীবন অচল। টাকার পিছনেই সারা দুনিয়ার মানুষের ছুটে চলা। অনেক হওয়ার পরও যা কম পড়ে যায়। আবার অনেকের দুঃখেরও অবসান হয় না এই টাকার জন্য। প্রশ্ন হচ্ছে, কেন টাকা এত কম ছাপানো হয়? বেশি ছাপালেই তো আর কোনো কষ্ট থাকে না। লা পাসা দে পাপেল নামে স্প্যানিশ একটা টিভি সিরিজ বেশ শোরগোল তুলেছিল। এতে দেখা যায় একদল ডাকাত একটা ফেডারেল রিজার্ভ ব্যাংকে ঢুকে কিছু মানুষকে জিম্মি করে টাকা লুট করছে। তবে তাদের লুট করার পদ্ধতি একটু ভিন্ন। তারা ব্যাংকে টাকা লুট না করে বরং ব্যাংকে টাকা প্রিন্ট করার মেশিন ব্যবহার করে তৈরি করে নিচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলার। এটা দেখার পর অনেকের এ প্রশ্ন মাথায় এসেছে যে, তাদের মতো সরকার নিজেই যদি বিলিয়ন বিলিয়ন টাকা প্রিন্ট করে আমাদের হাতে তুলে দেয়, তাহলেই তো সব আর্থিক সমস্যা মিটে যায়। কিংবা সরকার যদি বস্তা বস্তা টাকা প্রিন্ট করে পদ্মা সেতু, মেঘনা সেতু, বুড়িগঙ্গা সেতু তৈরি করে, তাহলেই বা সমস্যা কোথায়? অনেক সমস্যা। এত বড় সমস্যার এত সহজ সমাধান হলে তো আর কোনো চিন্তাই থাকত না। চলুন জেনে নেওয়া যাক সমস্যাটা কোথায়। নির্দিষ্ট করে বললে, টাকা প্রিন্ট করার দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের। তো সে কিসের ভিত্তিতে টাকা তৈরি করে? সে কি মন চাইলেই যত ইচ্ছা টাকা প্রিন্ট করতে পারে? টাকা উৎপাদন করার কোনো আবশ্যক নিয়ম নেই। যে কোনো দেশের সরকারের যত ইচ্ছে টাকা প্রিন্ট করার স্বাধীনতা রয়েছে। তবে কোনো দেশই যত ইচ্ছা টাকা প্রিন্ট করে না। টাকা প্রিন্ট করা হয় সেই দেশের অর্থনৈতিক প্রয়োজন অনুসারে, তার সঙ্গে ভারসাম্য রেখে। টাকা উৎপাদনের পরিমাণের সঙ্গে জড়িত দেশের মানুষের উপার্জন, অর্থনৈতিক চাহিদা, দেশের সম্পদ ইত্যাদি। এর বেশি উৎপাদন করলেই শুরু হয় সমস্যা। দেশের অর্থনীতি ভারসাম্য হারাতে শুরু করে। ধরুন, একটা দেশের সম্পদ বলতে রয়েছে 10টা আম, আর সেই দেশ বছরে 20 টাকা প্রিন্ট করে। পরিবহন খরচ, খুচরা মূল্য, পাইকারি মূল্য ইত্যাদি জটিলতা বাদ দিয়ে ধরেই নেই প্রতিটি আমের মূল্য 2 টাকা। তাহলে দেশের মোট সম্পদ আর মোট কারেন্সি ভারসাম্যপূর্ণ হল। পরের বছর ওই দেশটি সর্বমোট 40 টাকা প্রিন্ট করল, কিন্তু মোট সম্পদ বলতে 10টি আমই রইল। যেহেতু দেশের নতুন কোনো সম্পদ নেই, ওই 10টি আম কেনার জন্য বরাদ্দ হল 40 টাকা, অর্থাৎ প্রতিটি আমের দাম দ্বিগুণ হয়ে গেল।
এভাবেই দেশের মোট সম্পদের তুলনায় অতিরিক্ত টাকা উৎপাদন করলে দ্রব্যমূল্য বেড়ে যায়, টাকার দাম বা ক্রয় ক্ষমতা কমে যায়। একে বলে মুদ্রাস্ফীতি। দ্রব্যমূল্য বেড়ে গেলে বেশি করে টাকা ছাপিয়ে আর লাভ কি হলো? তাই একটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের রীতিমতো গবেষণা করে চাহিদা নির্ধারণ করতে হয়, সে অনুযায়ী টাকা প্রিন্ট করতে হয়। সাধারণত একটি দেশের জিডিপি 2-3% টাকা প্রিন্ট করা হয়, তবে উন্নয়নশীল দেশে এই হার আরেকটু বেশি। এই কারণেই আমরা ইচ্ছামতো টাকা তৈরি করে রাতারাতি পদ্মা সেতু বানিয়ে ফেলতে পারি না। তাহলে সেই বাড়তি টাকা শ্রমিক, ইঞ্জিনিয়ার, ডিলার, সাপ্লায়ার এবং আরও অনেকের হাত ধরে প্রবেশ করবে মূলধারার অর্থনীতিতে এবং এর 12টা বাজিয়ে দেবে। মুদ্রাস্ফীতির কারণে বাড়তি অর্থ কাটাকাটি হয়ে যায় কেবল তাই না, এর ফলে দেশের অর্থনীতির ভারসাম্য ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। কিভাবে হয় সেটা জানেন কি? সঞ্চয়ের মূল্য কমে যাবে। আজকে 10 টাকা দিয়ে চিপস না কিনে সেটা ব্যাংকে রাখলাম, এখন যদি 2 দিন পরে দেখি একটা চিপসের দাম 20 টাকা, তাহলে তো সঞ্চয় ব্যাপারটা নিজের পায়ে নিজে কোড়াল মারা হলো। আমরা অনেকেই বন্ড কিনেছি বা কাউকে বন্ড কিনতে দেখেছি। এই বন্ডের মাধ্যমে আসলে সরকার আমাদের কাছে অর্থ ধার করে। আজকে 50 টাকার বন্ড বিক্রি করে সেই অর্থ কাজে লাগিয়ে 1 বছর পরে সরকার 50 টাকা ফেরত দিচ্ছে। ব্যাপারটা এরকম। এখন সরকারের কাছ থেকে 50 টাকার বন্ড কিনলেন, 1 বছর পর সেই টাকা আদায় করার পর যদি দেখেন মুদ্রাস্ফীতির কারণে 50 টাকায় আগের চাইতে কম পরিমাণ চাল কিনতে পারছেন, তখন স্বাভাবিকভাবেই বন্ড কেনার আগ্রহ হারিয়ে ফেলবেন। আবার বন্ড বিক্রি না করতে পারলে সরকারও প্রয়োজনীয় অর্থ থেকে বঞ্চিত হবে। টাকার ক্রয় ক্ষমতার অনিশ্চয়তার কারণে ব্যবসা প্রতিষ্ঠানগুলো বিনিয়োগে আগ্রহ হারিয়ে ফেলবে। ব্যবসা খাতে অস্থিরতা সৃষ্টি হবে। যে দেশে মুদ্রাস্ফীতি হবে সে দেশের মুদ্রার দাম অন্য দেশের মুদ্রার তুলনায় কমে যাবে। ধরুন জার্মানিতে মুদ্রাস্ফীতির হার দিনে 20% আর ভারতে 0%। অর্থাৎ 100 টাকার একটি দ্রব্যের মূল্য কাল জার্মানিতে হবে 120 টাকা, ভারতে 100 টাকায় থাকবে। সেক্ষেত্রে ভারতের 1 রুপির মূল্য হবে জার্মানির 1.20 মার্কের সমান। জিম্বাবুয়ের অস্বাভাবিক মুদ্রাস্ফীতির কথা আমরা জানি। সেখানে 1 প্যাকেট পাউরুটির কেনার জন্য 1 বস্তা টাকা নিয়ে দোকানে যেতে হতো, এমন কথা প্রচলিত আছে। কথাটা খুব একটা ভুলও নয়। বিলিয়ন ট্রিলিয়ন জিম্বাবুয়ান ডলার সেখানে ডাল ভাত। এই অস্বাভাবিকতা শুরু মূলত 2008 সাল থেকে। 60-এর দশক থেকেই জিম্বাবুয়ের অর্থনীতির নাজেহাল অবস্থা। 21 শতকে এসে তা একেবারে চরম আকার ধারণ করে। অর্থনীতি সামাল দিতে মুগাবের সরকার প্রচুর পরিমাণে টাকা প্রিন্ট করার সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্ত উল্টো ধ্বংসের পথে নিয়ে যায় জিম্বাবুয়ের অর্থনীতিকে। প্রচুর পরিমাণে টাকা ছাপা হওয়ায় হু হু করে দ্রব্যমূল্য বাড়তে থাকে। বর্তমানে জিম্বাবুয়ের মুদ্রাস্ফীতির হার দৈনিক 98%। অর্থাৎ আজকে যার মূল্য 100 টাকা, আগামীকাল তা 198 টাকা দিয়ে কিনতে হবে। চিন্তা করা যায়? কিন্তু মুদ্রাস্ফীতির সর্বোচ্চ হার কিন্তু এটা নয়। এই অপ্রীতিকর রেকর্ড হাঙ্গেরির। 1946 সালে সে দেশে মুদ্রাস্ফীতির হার দৈনিক 195% পর্যন্ত উঠেছিল। অতিরিক্ত ছাপা হওয়া টাকা দিয়ে যে দেশের ঋণী শোধ করেন, যে দেশেই তা খরচ করেন, তা ঘুরে ফিরে আবার নিজের দেশেই ফেরত আসবে। কারণ আমাদের দেশের মুদ্রা তো শেষতক আমাদের দেশের মানুষকে গ্রহণ করতে হচ্ছে। অন্যান্য দেশে তো এই মুদ্রা দিয়ে কেনাকাটা করতে পারছেন না। সুতরাং বাড়তি টাকাটা ঘুরে ফিরে আমাদের দেশের অর্থনীতিতেই প্রবেশ করছে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো, এই টাকা কিন্তু সরাসরি বৈদেশিক ঋণ শোধ করায় ব্যবহার করতে পারছি না। কারণ ঋণের চুক্তিতে একটি নির্দিষ্ট কারেন্সিতে তা শোধ করার ব্যাপারে বাধ্যবাধকতা থাকে। একটা দেশের অর্থনীতির উন্নয়ন করতে বেশি করে টাকা তৈরি করা কোনো সমাধান নয়। সমাধান হল উৎপাদন বৃদ্ধি করা। এর ফলে মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে। উল্টোভাবে উন্নয়ন করতে গেলে উন্নয়নও উল্টোভাবেই হবে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে জানিয়ে দিন। আপনার মতামত, পরামর্শ কমেন্টস করে জানিয়ে দিন। নিয়মিত ভিডিও দেখতে 52 টিভি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। ধন্যবাদ।